প্রত্যেক মেয়েরই বিয়ের দিনটা নিয়ে অনেক স্বপ্ন থাকে, কিন্তু অ্যাঞ্জেলা বিয়ের দিন জানতে পারে তার হবু স্বামী অন্য একটি মেয়ের সাথে পালিয়েছে। এবং তখনই সে নেয় এক অদ্ভুত সিদ্ধান্ত, যেটা সবাইকে অবাক করে দেয়। ভীষণই ইন্টারেস্টিং আর রোমান্টিক একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব আজকে। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা অ্যাঞ্জেলা ও ডায়নাকে দেখতে পাই। অ্যাঞ্জেলা এবং ডায়না দুজনে ছিল আসলে একই অপরের বোন, এবং তারা একই লোককে বিয়ে করেছিল। অ্যাঞ্জেলা ছিল হেনরির প্রথম স্ত্রী এবং ডায়না ছিল হেনরির উপপত্নী। এই সময় ডায়না অ্যাঞ্জেলাকে বলে যে, দিদি, মৃত্যুর একটা পথ বেছে নাও। তার সামনে তিনজন দাসী তিনটি উপায় দেয়: একটি বিষপাত, 2 নম্বর তলোয়ার দ্বারা মৃত্যু, এবং 3 নম্বর ফাঁস লাগিয়ে মৃত্যু। অ্যাঞ্জেলা বলে যে, তোমার এত সাহস হলো কি করে আমার সাথে এইভাবে কথা বলার? আমি এখনো এই ম্যানশনের ছেলের বউ, সেটা ভুলে যাবে না। ডায়না বলে যে, বউ, এই 3 বছরে তোমাকে কেউ এই বাড়ির বউ হিসেবে মেনেছে? সব সময় তো তুমি অসুস্থ হয়েই পড়ে থাকো। তুমি কি জানো না যে হেনরি তোমাকে ডিভোর্স দেবে বলে ঠিক করেছে? আজ থেকে আমি হেনরির প্রধান পত্নী। এই কথা শুনে অ্যাঞ্জেলা অবাক হয়ে যায় এবং বলে যে, না, এটা কখনো হতেই পারে না। হেনরি কখনোই এমন করবে না। কিন্তু তুমি যদি আমাকে বড় বউ নাও মানো, তাহলেও ভুলে যাবে না যে আমি জং কুইনের আর্লের মেয়ে। ডায়না বলে যে, তাহলে তোমাকে আরেকটা খবর দিই। আমাদের বাবাও তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, তাই তোমার আর যাওয়ার কোনো জায়গা নেই। তাই তাড়াতাড়ি মৃত্যুর একটা পথ বেছে নাও। অ্যাঞ্জেলা বলে যে, কিন্তু বাবা এমন কেন করবে? এবার তখনই সেখানে হেনরি, অর্থাৎ অ্যাঞ্জেলা এবং ডায়নার স্বামী আসে এবং বলে যে, তোমার সাথে তো এটাই হওয়ার ছিল। স্ত্রী হিসাবে কোনো কর্তব্য তুমি করনি, এরকম একটা নোংরা রোগ বাঁধিয়েছ। তোমার সাথে সম্পর্ক রাখা মানে নিজেকে অসম্মানিত করা। আসলে অ্যাঞ্জেলার যৌন সংক্রামিত কিছু রোগ বা এসটিডি হয়েছিল। অ্যাঞ্জেলা বলে যে, কিন্তু আমি তো সবসময় লয়াল থেকেছি। সে হেনরির হাত ধরে বলে যে, হেনরি, আমি সত্যিই জানি না এই রোগ আমার কি করে হলো। আমি কখনোই তুমি ছাড়া অন্য কোনো পুরুষের সংস্পর্শে আসিনি। হেনরি তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং বলে যে, তাহলে তুমি কি বলতে চাইছো, আমার থেকেই তোমার এই রোগ হয়েছে? অ্যাঞ্জেলা বলে যে, না, আমি তা বলতে চাইনি। আমি শুধু এটাই বলতে চাই যে আমার হৃদয়ে শুধু তুমিই আছো। তোমাকে ছাড়া আমি কাউকেই ভালোবাসি না। হেনরি তার গলা টিপে ধরে এবং বলে, তোমার মনে হয় তুমি আমার ভালোবাসার যোগ্য? তোমার কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? অ্যাঞ্জেলা বলে যে, আমাদের বিয়েটা আমাদের ঠাকুর দ্বারা অনেক বছর আগেই ঠিক করে গেছিলেন। হেনরি বলে যে, তাতে কি, আমি কখনোই তোমাকে চাইনি। এবং সে দাসীদের নির্দেশ করে যে ওকে আর কোনো অপশন দেওয়ার দরকার নেই, 3টে পদ্ধতি ওর উপর প্রয়োগ করো। অ্যাঞ্জেলা কেঁদে উঠে বলে যে, এত বছরেও কি তোমার আমার প্রতি কোনোই অনুভূতি জন্মায়নি? হেনরি বলে যে, না, একটুও না। এবং সে ওখান থেকে চলে যায়। ডায়না বলে যে, তুমি তো মরেই যাবে, তাই তোমাকে একটা গোপন কথা বলি। তুমি কি জানো কেন প্রতি রাতে তোমাকে বিছানায় নিয়ে যাওয়ার আগে তোমার চোখ বেঁধে দেওয়া হতো? কারণ প্রতি রাতে তোমার বিছানায় আসতো এক একজন অন্য পুরুষ। হেনরি কখনোই তোমার কাছে আসেনি। এবার তাদের মধ্যে কার থেকে তোমার এই রোগ হয়েছে কে জানে। এই বলে ডায়না হাসতে থাকে। অ্যাঞ্জেলা বুঝতে পারে যে তার সাথে এতদিন কি অন্যায়টাই না হয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে। তখনই একজন দাসী এসে তার গলায় ফাঁস দিয়ে দেয়। অন্যজন তার মুখে বিষ ঢেলে দেয় এবং অপরজন তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, এবং অ্যাঞ্জেলার ওখানেই মৃত্যু হয়। মৃত্যুর আগের মুহূর্তে সে ভাবে যে, আমি ওদের আসল রূপ এই জন্মে চিনতে পারিনি। যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে, আমি এর বদলা নেব। এবং তখনই তার জ্ঞান ফেরে 3 বছর আগে তার বিয়ের দিনে। সে বুঝতে পারে যে জীবন তাকে আর একটা সুযোগ দিয়েছে। অ্যাঞ্জেলা দেখে যে চোখের সামনে জর্জ, অর্থাৎ হেনরির সৎ বাবা এবং তার ঠাকুমা বসে। সে দেখে তার খাস দাসী মিয়া এখনো বেঁচে আছে, যাকে কিনা ডায়না মেরে ফেলেছিল। সে বুঝতে পারে যে সে তার বিয়ের দিনে উপস্থিত হয়েছে, যেই দিন তার সাথে হেনরির বিয়ে হয়েছিল। সে তখনই তার হাত থেকে লাল কাপড়টি ফেলে দেয় এবং বলে যে, আমি এই বিয়ে করব না। সবাই অবাক হয়ে যায়। হেনরির মা ওয়াং বলে ওঠে যে, তোমার পরিবার কি তোমাকে এতটুকুও শিক্ষা দেয়নি? অ্যাঞ্জেলা বলে যে, শিক্ষা? তাহলে আপনিই বলুন যে আমার বিয়ের দিনে জামাই কোথায়? আমাকে একটা মোড়কের সাথে কেন বিয়ে দেওয়া হচ্ছে? ওয়াং বলে ওঠে যে, কারণ হেনরি খুবই অসুস্থ, ও আসতে পারবে না তাই।
অ্যাঞ্জেলা বলে যে আসতে পারবে না, অসুস্থ, নাকি ও পালিয়েছে। হেনরির মা ওয়াং মনে মনে ভাবে যে এটা অ্যাঞ্জেলা কি করে জানতে পারলো, এবং সে বলে যে কি, পালাবে কেন, ও সত্যিই খুবই অসুস্থ। অ্যাঞ্জেলা বলে যে তাহলে অন্তত ওকে সবার সামনে আনা হোক। অ্যাঞ্জেলা মনে মনে ভাবে যে আগের জন্মে আমি কতটাই না বোকা ছিলাম। আমার বিয়ের দিনই হেনরি ডায়নার সাথে পালিয়েছিল আমাকে অপমান করার জন্য, কিন্তু তারপরও আমি ওকেই স্বামী হিসাবে মেনে নিয়েছিলাম। এমনকি ডায়নাকেও আমার উপপত্নী হিসাবে মেনে নিয়েছিলাম। অ্যাঞ্জেলা বলে যে কি হলো, হেনরি কি এতটাই অসুস্থ যে এখানে উঠে আসতে পারবে না? তাহলে ওকে স্ট্রেচারে করে শুইয়ে আনা হোক। ওয়াং চেঁচিয়ে ওঠে যে অ্যাঞ্জেলা, তোমার এত সাহস হলো কি করে? অ্যাঞ্জেলা বলে যে আমাকে কি এতটাই বোকা মনে হয়? তখনই হেনরির সৎ বাবা জর্জ জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো ওয়াং, হেনরি কোথায়? এবং ওয়াং সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়। ওয়াং বলে যে হেনরিকে ভুলিয়ে ভালিয়ে একটা মেয়ে নিয়ে গিয়ে ওর সাথে বিয়ে করেছে। আমি লোক পাঠিয়েছি ওকে ধরে আনার জন্য। এই কথা শুনে হেনরির দাদি প্রচন্ড রেগে যায় এবং বলে যে এক্ষুনি ওকে ধরে আনো। তিনি অ্যাঞ্জেলাকে বলেন যে অ্যাঞ্জেলা, তুমি চিন্তা করো না, তোমার সাথেই ওর বিয়ে হবে। ওয়াং ও অ্যাঞ্জেলার হাত ধরে বলে যে হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো মেয়েকে আমি কখনোই হেনরির বউ হিসেবে মানব না, তুমি যা চাইবে তাই হবে। অ্যাঞ্জেলার মনে পড়ে যে কিভাবে ওয়াং ডায়ানার সাথে মিলে তার উপর কতই না অত্যাচার করেছে। সে ওয়াং এর হাত সরিয়ে দিয়ে বলে যে যেহেতু হেনরি আমার বিয়ের দিন আমাকে ছেড়ে দিয়েছে, ওর বউ হয়ে থাকার কোনো দায়িত্ব আমার নেই। জর্জ বলে যে তুমি কি বলতে চাইছো? অ্যাঞ্জেলা বলে যে আমি আমার বর বদল করতে চাই। যেহেতু আপনাদের পরিবার আমার সাথে অন্যায় করেছে তাই তার দায়িত্বও আপনাদের। আমি আজ অন্য একজনকে বিয়ে করব। ওয়াং বলে যে না, তা কখনোই হতে পারে না, কারণ আমাদের পরিবার আর তোমাদের পরিবার অনেক আগেই বিয়ের কথা বলে রেখেছিল। অ্যাঞ্জেলা বলে যে আমাদের দুই পরিবার অনেক আগে থেকেই বিয়ের কথা বলে রেখেছিল ঠিক, কিন্তু সেখানে হেনরির নাম মেনশন করা ছিল না। দাদি বলে যে এই কথাও সত্যি, এবং এটাও সত্যি যে অ্যাঞ্জেলার সাথে আমাদের পরিবারই অন্যায় করেছে, তাই ও যেটা বলছে আমরা সেটাই মেনে নেব। পেই ফ্যামিলির অবিবাহিত পুরুষরা এগিয়ে আসো। অ্যাঞ্জেলা বলে যে তার কোনো দরকার নেই, আমি ভেবে নিয়েছি আমি কাকে বিয়ে করব। আমি জর্জকে বিয়ে করব। সবাই তো প্রচন্ড অবাক হয়ে যায়। অ্যাঞ্জেলা মনে মনে ভাবে যে হেনরি, তুমি আমাকে স্ত্রী হিসেবে চাও না তো কি হয়েছে, আমি তোমার মা হিসেবে তোমার জীবনে আসব। জর্জ বলে যে তুমি যা বলছো তা ভেবে বলছো তো? অ্যাঞ্জেলা বলে যে হ্যাঁ, আপনি অবিবাহিত। আসলে জর্জের কিছু শারীরিক সমস্যা ছিল। যুদ্ধ থেকে আসার পর তার কিছু অসুস্থতা হয়েছিল, তাই জন্য সে কখনোই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই যুদ্ধক্ষেত্রেই তার দাদা মারা গেছিল, ফলে ওয়ান এবং হেনরি অভিভাবকহীন হয়ে পড়েছিল। তখনই জর্জ হেনরিকে নিজের ছেলে হিসাবে অ্যাডপ্ট করে। ফলে সম্পর্কের দিক থেকে বলা গেল জর্জ একদিকে হেনরির কাক এবং অন্যদিকে তার অ্যাডপটিভ বাবা। জর্জ অ্যাঞ্জেলাকে বলে যে তুমি ভালো করেই জানো যে আমার বয়স ৩০ আর আমার কখনোই কোনো সন্তান হবে না। অ্যাঞ্জেলা বলে যে আমি তা জানি, তবে ছেলে মেয়েরা যেমন বাবা মায়ের দেনা শোধ করে ঠিক তেমনই ছেলে মেয়ে কোনো ভুল করলে তার দায়িত্বও তো তার বাবা মার, তাই না? আর তুমি হচ্ছ হেনরির বাবা, সুতরাং ওর ভুলের দায়িত্ব তোমাকেই নিতে হবে। জর্জ বলে যে ঠিকই বলেছ, কিন্তু আমার আরও অনেক অবিবাহিত ভাইপো আছে, তুমি তাদের মধ্যে কাউকে বেছে নাও। অ্যাঞ্জেলা বলে যে না, আমার বিশ্বাস আপনিই আমার যোগ্য স্বামী হবেন। দাদিমা ভাবে যে জর্জ যুদ্ধে আহত হওয়ার পর ঠিক করেছিল আর কখনোই বিয়ে করবে না। ওর যদি এখন বিয়ে হয় অন্তত শেষ বয়সটা ওর ভালো কাটবে। তাই বাড়ির গুরুজন হিসেবে তিনি এই বিয়েতে মত দেন, এবং জর্জ নিজে এসে অ্যাঞ্জেলার সমস্ত দায়িত্ব গ্রহণ করে এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। ওয়াং বাদে সবাই ভীষণ খুশি হয়। এবার আমরা ওই দিন রাতের দৃশ্য দেখতে পাই। মিয়া অ্যাঞ্জেলাকে বলে যে সত্যি তোমার আজ খুব খারাপ দিন গেল। এক তো ওই বদমাস হেনরি বিয়ে ছেড়ে পালালো, তারপর আবার তোমাকে জর্জকে বিয়ে করতে হলো, যে কিনা বয়সে তোমার যে এতটা বড়। অ্যাঞ্জেলা বলে যে বয়সে বড় তো কি হয়েছে, বয়সে বড় বড়েরা বউয়ের একটু বেশি যত্ন নেয়। তাছাড়া হেনরি আমার সঙ্গে দুর্ব্যবহার করতো, জর্জ অন্তত আমাকে সম্মান করবে। অ্যাঞ্জেলার মনে পড়ে যে তার হেনরির সাথে বিয়ের কিছুদিন পরেই জর্জ মারা গেছিল, কিন্তু জর্জ সবসময় তাকে সম্মান করত। তখনই সেখানে জর্জ আসে, এমনকি এখন সে দাড়িও কেটে এসেছিল, যাতে তাকে আরো হ্যান্ডসাম আর ইয়াং লাগছিল।
জর্জ এসে বলে যে তোমাকে ব্যস্ত হতে হবে না, আজ আমি স্টাডিতেই শুয়ে পড়বো। কিন্তু অ্যাঞ্জেলা ভাবে যে যদি বিয়ের প্রথম রাতই তাকে একা কাটাতে হয় তাহলে এই বাড়িতে তার কোনো পজিশন থাকবে না। তাই অ্যাঞ্জেলা বলে যে আপনারা সবাই কি এইরকম দায়িত্বজ্ঞানহীন? আপনার ছেলে বিয়ের দিন আমাকে ছেড়ে পালালো, আপনি বিয়ের রাতেই বউকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা আবার কি? জর্জ বলে যে তুমি কি জানো না আমি কেন আজ অব্দি বিয়ে করিনি? অ্যাঞ্জেলা বলে যে আমি সব জেনেই আপনাকে বিয়ে করেছি। জর্জ বলে যে ঠিক আছে, তোমার যদি অস্বস্তি না হয় তাহলে চলো, এবং তারা একসাথে শুয়ে পড়ে। এবার আমরা আগামী দিনের দৃশ্য দেখতে পাই। জর্জের মা অর্থাৎ দাদি এই বিয়েতে খুবই খুশি ছিল, এবং সে অ্যাঞ্জেলাকে নিজের হাত থেকে খুলে একটি দামি হেirloom ব্রেসলেট উপহার স্বরূপ দেয়। কিন্তু তাতে ওয়াং এর তো খুবই হিংসা হয়। ওয়াং তাকে খোঁটা মেরে বলে যে অ্যাঞ্জেলা, কাল রাতে তোমার ঘুম হয়েছে তো? হেনরি যা করলো তারপর তো ঘুম উড়ে যাওয়ারই কথা। অ্যাঞ্জেলা বলে যে ঠিক বলেছ, আসলে হেনরিকে এতদিন কেউ শাসন করেনি, তাই জন্যই ও এতটা বিগড়ে গেছে। কিন্তু এখন তো আমিই ওর মা, তাই ওকে কিভাবে ভালোভাবে মানুষ করতে হয় সেটাই ওকে দেখাবো। এবার তখনই জানা যায় যে হেনরি এবং সে যার সাথে পালিয়েছে তার খোঁজ পাওয়া গেছে। অ্যাঞ্জেলা বলে যে যেহেতু আমি এখন হেনরির মা তাই আমারই যাওয়া উচিত। ওয়াং বলে ওঠে যে কি বললে? আমি ওর মা? ভুলে যাও না আমি ওকে জন্ম দিয়েছি। অ্যাঞ্জেলা বলে যে ঠিক, কিন্তু তুমি ভুলে যেও না যে একে জর্জ অ্যাডপ্ট করেছে, সুতরাং আজ থেকে আমি ওর মা। দাদিও অ্যাঞ্জেলার কথায় মত দেয়। এবার অ্যাঞ্জেলা হেনরির ঘরে যায়। হেনরি তাকে দেখেই বলে যে তুমি এখানে কি করছো? তোমার কি কোনো লজ্জা নেই? কাল আমি চলে গেলাম, তুমি তারপরেও আবার এখানে এসেছো। আমার মনে শুধুই ডায়না আছে, আমি ওকেই ভালোবাসি। ডায়না বলে যে হ্যাঁ, আমরা একে অপরকে ভালোবাসি। এই বলে তারা সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু অ্যাঞ্জেলা বলে যে দাঁড়াও। হেনরি বলে যে তোমার সাহস হয় কি করে আমাকে থামানোর? তোমার এই অন্যরকম অ্যাটিটিউড দেখিয়ে তুমি কি ভাবছো আমি তোমাকে পছন্দ করব? এই জীবনে আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। অ্যাঞ্জেলা বলে যে এই জীবনে তুমি কাকে ভালোবাসলে না বাসলে তাতে আমার কিছুই আসে যায় না। হেনরি বলে যে এইসব কথা ছাড়ো, আমাদের এক্ষুনি প্রাসাদে ফিরিয়ে নিয়ে চলো, আর ডায়নাকে তুমি আমার উপপত্নী হিসেবে মেনে নেবে। আসলে হেনরি ভাবছিল যে সে পালিয়ে গেলেও অ্যাঞ্জেলা হয়তো তাকেই বিয়ে করেছে, তার সাথেই অ্যাঞ্জেলার বিয়ে হয়েছে। অ্যাঞ্জেলা বলে যার যদি ডায়নাকে আমি না মানি তাহলে। তখনই ডায়না বুকে ব্যথার অ্যাক্টিং করতে শুরু করে, এবং হেনরি বলে যে তাড়াতাড়ি ডায়নার জন্য ডক্টর ডেকে আনো, এটা আমার আদেশ। অ্যাঞ্জেলা বলে এই আদেশ তো আমি মানব না। হেনরি অ্যাঞ্জেলাকে বলে যে হিংসুটে মেয়ে, আর যদি ডায়নার কিছু হয় আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। অ্যাঞ্জেলা বলে যে ঠিক আছে দাও, আমিও দেখি তোমার কত ক্ষমতা। হেনরি প্রচণ্ড রেগে যায় এবং বলে যে তুমি যদি আমাকে এবং ডায়নাকে আমার উপপত্নী হিসেবে মেনে নিতে তাহলে হয়তো তোমার জন্য আমার মনে একটু ভালোবাসা জন্মাতো, কিন্তু তুমি যা করেছো তাতে আমি তোমাকেই উপপত্নী বানিয়ে রাখবো আমাদের সেবা করার জন্য। চলো ডায়না। তখনই মিয়া এগিয়ে এসে বলে যে অ্যাঞ্জেলার আদেশ ছাড়া তোমরা কোথাও যেতে পারবে না। হেনরি বলে যে মানে আমি এই বাড়ির বংশধর, তাড়াতাড়ি এখান থেকে সরো। ডায়না বলে যে দিদি, তুমি যদি হেনরির চোখে ভালো থাকতে চাও ও যা বলছে সেই মতো করো। অ্যাঞ্জেলা বলে যে আমাকে দিদি বলে ডাকবে না, তুমি যদি হেনরিকে বিয়ে করো তাহলে আমাকে শাশুড়ি মা বলে ডাকবে। ডায়না বলে যে কি, তোমাকে কেন শাশুড়ি মা বলতে যাব? এবং তখনই মিয়া জানায় যে গত রাতে হেনরি পালানোর পর অ্যাঞ্জেলার বিবাহ হয়েছে তারই বাবা এই বাড়ির কর্তা জর্জের সাথে। সুতরাং লজিক্যালি অ্যাঞ্জেলা এখন হেনরির মা এবং ডায়নার শাশুড়ি, তাই না? এই কথা শুনে ডায়না আর হেনরি তো প্রচন্ড অবাক হয়। অ্যাঞ্জেলা বলে যে হেনরি, এসো তোমার মায়ের কাছে আশীর্বাদ নাও। হেনরি চেঁচিয়ে ওঠে এবং বলে যে না, আমি বিশ্বাস করি না। অ্যাঞ্জেলা তার হাতের ব্রেসলেটটা দেখিয়ে বলে যে এবার বিশ্বাস হলো? ডায়না চেঁচিয়ে ওঠে যে না না, তুমি এই বাড়ির কর্ত্রী হতে পারো না। অ্যাঞ্জেলা বলে যে কেন? তুমি তোমার বোনের হবু বরের সাথে পালাতে পারো আর আমি এইটুকু করতে পারি না? ডায়না বলে যে কিন্তু তুমি তো হেনরিকে ভালোবাসতে, তাহলে অন্য একটা লোকের সাথে বিয়ে করলে কিভাবে? হেনরি বলে যে ঠিক, তুমি তো আমার সাথে এতটাই অবসেসড ছিলে, আর তুমি আমারই বাবাকে বিয়ে করলে, এইটা কিভাবে সম্ভব? আচ্ছা, বুঝেছি, তুমি আমার কাছাকাছি থাকার জন্য আমার বাবাকে বিয়ে করেছো। অ্যাঞ্জেলা, তুমি এখনো আমার জন্য পাগল তাই না? আমার অ্যাটেনশন পাওয়ার জন্য, আমাকে সিডিউস করার জন্য তুমি এমনটা করেছো। বেহায়া মেয়ে মানুষ, তুমি কখনোই আমার মন পাবে না। এক কাজ করো, তুমি আমার আর ডায়নার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে আমার বেডরুমে আমাকে সেবা করার সুযোগ দেব।
অ্যাঞ্জেলা প্রচণ্ড রেগে যায় এবং বলে যে এই তোমার শিক্ষা দীক্ষা, অসভ্য। আমি যতদূর জানি এই ফ্যামিলিতে পারিবারিক নিয়ম কানুন খুবই কঠোরভাবে মানা হয়, তাই তো? হেনরি বলে যে অ্যাঞ্জেলা, তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? অ্যাঞ্জেলা বলে যে তাই মনে হয়। সে গার্ডদের আদেশ দেয় হেনরিকে বাগানে নিয়ে গিয়ে 20 বার ডান্ডার বাড়ি মারার। ডায়না বলে ওঠে, অ্যাঞ্জেলা তুমি কিন্তু পস্তাবে। অ্যাঞ্জেলা বলে যে নিজের ছেলেকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য অনুতপ্ত হওয়ার কি আছে? তাছাড়া তুমি এইসব পারিবারিক বিষয় থেকে দূরে থাকো। হেনরি বলে যে ডায়না, কিছু বলার দরকার নেই। অ্যাঞ্জেলা আমাকে কখনোই মার খাওয়াতে পারবে না। ও নিজেই তাতে কষ্টে মরে যাবে। অ্যাঞ্জেলা বলে সেটা তো দেখাই যাবে, গার্ডরা মারুক। কিন্তু গার্ডরা মারার জন্য লাঠি তুলতেই অ্যাঞ্জেলা বলে যে দাঁড়াও। হেনরি বলে যে আমি জানতাম, এমনিও জর্জ অক্ষম, তোমার কাল রাতে নিশ্চয়ই সুখ হয়নি। এরকম একটা সুযোগ কিন্তু তোমার কাছে বারবার আসবে না। অ্যাঞ্জেলা বলে যে তুমি একটু বেশি ভেবে ফেলেছ, এই লাঠিটা একটু বেশি পাতলা। এবং সে গার্ডদের বলে আরো মোটা একটা লাঠি আনতে। এবং তখনই সেখানে ওয়াং চলে আসে এবং বলে যাই সরো সবাই। অ্যাঞ্জেলা বলে যে ওয়াং, তুমি এখানে নাক গলাবে না, আমি তোমাকে আগেই বলেছি। এখন থেকে আমি হেনরির মা। ওয়াং বলে যে মা না ছাই, তুমি একটা গোল্ড ডিগার। এক রাতের মধ্যে তুমি ছেলেকে ছেড়ে তার বাবাকে বিয়ে করেছো এই পজিশনে আসার জন্য। আর আমার ছেলে যদি না পালাতো তাহলে তোমার জর্জের সাথে বিয়ে করে হতো, হ্যাঁ? অ্যাঞ্জেলা বলে যে ঠিকই, হেনরিকে পছন্দ করা আমার ভুল ছিল, কিন্তু এখন আমার মনে কেবলই জর্জ আছে। হেনরি চেঁচিয়ে ওঠে যে নাটক বন্ধ করো। পুরো শহর জানে যে তুমি আমার জন্য কতটা পাগল। তোমার দেওয়া সব উপহার প্রেমপত্র সব আমার কাছে আছে। ওয়াং বলে যে ছি ছি ছি, জর্জ এগুলো জানতে পারলে কি হবে? কোনো পুরুষই চায় না তার স্ত্রী অন্য কাউকে ভালোবাসুক, বিশেষত সেটা যদি হয় তার নিজেরই ছেলে। তুমি ভেবো না জর্জকে বিয়ে করেছো বলে তুমি যা খুশি তাই করতে পারবে। হেনরি বলে যে তোমার এত সাহস হয় কি করে আমাকে মার খাওয়ানোর? ক্ষমা চাও এক্ষুনি। এবং তখনই অ্যাঞ্জেলা তাকে ঠাস করে এক চড় মারে। ডায়না তাকে থামাতে এলে সে ডায়নার ওয়াংকেও ঠাস ঠাস করে 2 চড় মারে। ওয়াং বলে যে তোমার এত সাহস, গার্ডরা তাড়াতাড়ি এই মহিলাকে ধরো। হেনরি বলে যে তুমি কে যে তুমি আমাদের গায়ে হাত তুলবে? এবং তখনই জর্জ সেখানে আসে এবং বলে যে ও আমার স্ত্রী, ওর সম্পূর্ণ অধিকার আছে তোমাকে শাসন করার। অ্যাঞ্জেলা সঙ্গে সঙ্গে জর্জকে দেখে বলেই যে মাই লর্ড। জর্জ বলেই যে লর্ড, কাল তো তুমি আমাকে নাম ধরেই ডাকছিলে, তুমি আমাকে নাম ধরেই ডেকো। তখনই মিয়া তাকে বলে যে লর্ড, সবাই অ্যাঞ্জেলাকে বুলি করছিল, আপনি ওকে বাঁচান। ওয়াং চেঁচিয়ে ওঠে যে আরে সবকিছু তো ওই শুরু করেছে, আবারও ভিকটিম সাজছে। হেনরি বলে ওঠে যে অ্যাঞ্জেলাই আসল দোষী। জর্জ বলে যে একদম চুপ। অ্যাঞ্জেলা তোমার মা, তুমি জানো না বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তোমার শাস্তি হলো 20 বার বেত্রাঘাত। ওয়াং চেঁচিয়ে ওঠে যে আমিও অ্যাঞ্জেলার বড়, ও তো আমাকে মেরেছে, তাহলে ওরও শাস্তি হওয়া দরকার। জর্জ বলে যে ঠিকই, অ্যাঞ্জেলারও শাস্তি হবে। অ্যাঞ্জেলার শাস্তি হচ্ছে ওকে 50 বার পারিবারিক নিয়মগুলি লিখতে হবে। হেনরি এবং ওয়াং দুজনেই একসাথে চেঁচিয়ে ওঠে যে এটা তো ঠিক না, এটা আনফেয়ার হচ্ছে। জর্জ বলে যে তাই আনফেয়ার? হেনরি, তুমি গত রাতে তোমার বিয়ে থেকে পালিয়েছো, অন্য একটা মেয়েকে বিয়ে করে এনেছো, বড়দের অসম্মান করেছো। তার তুলনায় 20টা বেত্রাঘাত কমই আছে। এবং হেনরিকে শাস্তি দেওয়া হয়, তাকে ভালো করে পিটানো হয়। জর্জ বলে যে এখনই ডায়নাকে বাড়ি পাঠানো হোক, পরে আমি সময় করে ওর বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। ডায়না বলে ওঠে যে না, আমাকে বাড়ি পাঠাতে পারবে না। আমরা গত রাতেই ইন্টিমেট হয়েছি, আমি এখন ওর স্ত্রী। অ্যাঞ্জেলা বলে যে ডায়না, তুমি কি জানো না, যারা পালায় তারা উপপত্নী বা সেবাদাসী হয়ে থাকে। তুমি কখনোই হেনরি স্ত্রীর সম্মান পাবে না। ডায়না বলে যে কিন্তু আমিও আমার বাবার বৈধ সন্তান, আমি কেন উপপত্নী হব? অ্যাঞ্জেলা বলে যে ভুলে যাবে না, আমার মা মারা যাওয়াতে বাবা তোমার মা অর্থাৎ তার উপপত্নীকেই বিয়ে করেছিল। না হলে কিন্তু তুমিও অবৈধ সন্তান হিসাবেই পরিগণিত হতে। যাও এবার বাড়ি যাও। ওদিকে হেনরিকে তো ডান্ডা মেরে ঠান্ডা করা হয়। জর্জ এবং অ্যাঞ্জেলা সেখান থেকে চলে আসে। অ্যাঞ্জেলা বলেই যে জর্জ, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। জর্জ বলে যে তুমি আমার স্ত্রী, তোমাকে বাঁচানো ও রক্ষা করা আমার কর্তব্য। অ্যাঞ্জেলা বলে যে তুমি সত্যি আমার আর হেনরির সম্পর্ক নিয়ে, আমার অতীত নিয়ে আমাকে খারাপ ভাবছো না তো? জর্জ বলে যে তোমার বয়স কত? অ্যাঞ্জেলা বলে যে 18 হবে। জর্জ বলে যে আমি 30, তোমার থেকে প্রায় ডবল বয়সের। আমি জানি যে প্রথম প্রথম ভালোবাসায় মানুষ অনেক ভুল করে, অনেক সময় ভুল মানুষ বেছে নেয়। আমি সেটা নিয়ে কোনো আপত্তি করি না। তাহলে তো তোমারও আমার বয়স নিয়ে আপত্তি করার কথা ছিল।
অ্যাঞ্জেলা বলে যে তোমাকে এমনিও ৩০ লাগে না। তোমার ছেলে আর তোমাকে একই বয়সী লাগে। জর্জ বলে যে তাহলে তুমি যদি আমার বয়স নিয়ে আপত্তি না করো, আমি তোমার অতীত নিয়ে কেনই বা আপত্তি করব? অন্যদিকেই আমরা হেনরিকে দেখতে পাই, যে কিনা পিটুনি খেয়ে ব্যথায় কাতরাচ্ছিল। হেনরি বলে যে আমি অ্যাঞ্জেলাকে ছাড়বো না, এবং সে অ্যাঞ্জেলার তাকে লেখা সব প্রেমপত্রগুলি বার করে। ওদিকেই আমরা অ্যাঞ্জেলা এবং জর্জকে দেখতে পাই। অ্যাঞ্জেলা প্রতিদিনের মতো জর্জ কাজে যাওয়ার সময় তাকে দরজা অবধি এগিয়ে দিত। জর্জ তাকে বলে যে রোজ রোজ তোমাকে আসতে হবে না, তুমি রেস্ট করবে। অ্যাঞ্জেলা বলে যে না, আমি আমার দাদিকেও দেখেছি, দাদি রোজ আমার দাদুকে দরজা অবধি ছাড়তো। এটা করতে আমার খুবই ভালো লাগে। আসলে অ্যাঞ্জেলা ভাবে যে আগের বার তার হেনরির সাথে বিয়ে হওয়ার কিছু মাসের মধ্যেই জর্জ কিন্তু মারা গেছিল। তাই জর্জ যতদিন বেঁচে আছে তাকে ভালো করে ট্রিট করাই অ্যাঞ্জেলার কর্তব্য। তখনই জর্জ তার শীতের কোটটি খুলে অ্যাঞ্জেলাকে পরিয়ে দেয় এবং বলে যে তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে খবর পাঠাবে। তখনই অ্যাঞ্জেলা যেতে গিয়ে সেই কোটটাতেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, এবং জর্জ তাকে ধরে নেয়। চেরি ব্লসম গাছের নিচে তাদের মধ্যে খুব রোম্যান্টিক একটা মোমেন্ট সৃষ্টি হয়। অন্যদিকে মিয়া এবং চিরু তো তাদের দেখে মিটমিট করে হাসছিল। জর্জ বলে যে আমি এবার বুঝতে পেরেছি মা কেন এতদিন আমাকে বিয়ের কথা বলতো। চিরু জিজ্ঞাসা করে যে কেন। জর্জ বলে যে তোমার বিয়ে হোক, তুমিও বুঝবে। এবার অ্যাঞ্জেলা এবং মিয়া তাদের ঘরে ফিরে যাচ্ছিল। তখনই একজন দাসী ছুটতে ছুটতে তাদের দিকে আসে এবং তাদের ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু সে একটি চিঠি অ্যাঞ্জেলার পায়ের কাছে ফেলে দিয়ে যায়। অ্যাঞ্জেলা দেখে এটা তারই লেখা হেনরিকে একটি প্রেমপত্র, কিন্তু খামের ভেতর অপর একটি কাগজও ছিল, যাতে হেনরি লিখেছিল যে তুমি যদি চাও পুরো ম্যানশন তোমার এই চিঠির ব্যাপারে না জানুক, তাহলে এক্ষুনি আমার ঘরে আসবে। অ্যাঞ্জেলা বলে যে আমি যদি না যাই তাহলে ও এই চিঠিগুলোর সাহায্যে আমার নাম বদনাম করবে, কিন্তু আমি যদি যাই তাহলেও আমার চরিত্রের উপর প্রশ্ন উঠবে। মিয়া বলে যে তাহলে এক্ষুনি জর্জকে খবর দাও। অ্যাঞ্জেলা বলে যে জর্জ কাজে গেছে, ওর অফিসিয়াল ডিউটির মাঝে ওকে এইভাবে জ্বালাতন করা ঠিক হবে না। তুমি এক কাজ করো, মিয়া, এক্ষুনি এই চিঠিগুলো নিয়ে দাদিমার কাছে যাও। আমি হেনরির ঘরে যাচ্ছি, দাদিমাকে সব খুলে বলবে, উনি নিশ্চয়ই আমাদের কথা বুঝবেন। মিয়া ছুটে দাদিমার কাছে চলে যায় এবং অ্যাঞ্জেলা হেনরির ঘরে আসে। অ্যাঞ্জেলা সেখানে গিয়ে বলে যে কি হলো, তোমার মারের ঘা তো এখনো শুকায়নি, আবারও কি মার খাওয়ার ইচ্ছা হয়েছে? হেনরি বলে যে না, আসলে আমি তোমার ভালোর জন্যই তোমাকে ডেকেছি, এই চিঠিগুলো ফেরত দেওয়ার জন্য, কিন্তু তার আগে তোমায় আমাকে সন্তুষ্ট করতে হবে। অ্যাঞ্জেলা বলে যে মানে? হেনরি বলে যে বুঝতে পারছো না, এখানে এক্ষুনি তুমি আমায় খুশি করবে, তাহলে চিঠিগুলো ফেরত পাবে। অ্যাঞ্জেলা বলে যে নির্লজ্জ, তোমার এখনো শিক্ষা হয়নি। হেনরি বলে যে আমাকে রাগিও না, এই চিঠিগুলোতে তোমার অনেক প্রেমের কথা লেখা আছে, সেগুলো যদি লোকজন জেনে যায় তোমার কি হবে ভাবতে পারছো? সবাই জানবে যে জর্জের বউ কেমন নির্লজ্জ। কি হলো, তুমি জানো না কিভাবে একটা পুরুষকে খুশি করতে হয়? তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আচ্ছা, তুমি কি করেই বা জানবে? তোমার বউ তো ইম্পর্টেন্ট, কিন্তু চিন্তা নেই, তোমাকে সুখ দেওয়ার জন্য আমি তো আছি। অ্যাঞ্জেলার মনে পড়ে যে কিভাবে আগের জন্মে তাকে ঠকতে হয়েছিল, কিভাবে হেনরি অচেনা লোকদের সাথে তার সম্পর্ক করি তাকে এক দুরারোগ্য রোগের মুখে ঠেলে দিয়েছিল। অ্যাঞ্জেলা বলে যে তোমার খুব শখ না, দেখাচ্ছি, এবং সে কাঠের বাক্সটি হেনরির মেন পয়েন্টে ছুঁড়ে মারে। হেনরি তো ব্যথায় পড়ে কাতরাতে থাকে, এবং তখনই সেখানে চলে আসে ওয়াং, এবং সে অ্যাঞ্জেলাকে বলে যে তোমার এত সাহস হলো কি করে, তুমি এখানে হেনরিকে সিডিউস করতে এসেছো? হেনরি কেঁদে কেঁদে বলে যে মা, ও আমাকে সিডিউস করতে এসেছিল, আমার পুরুষাঙ্গেও কামড়ে দিয়েছে। ওয়াং বলে যে গার্ডরা, এক্ষুনি এই নির্লজ্জ মহিলাটাকে অ্যারেস্ট করো, ওকে 20 বার চাবুকের বাড়ি মারো, না না 20 না, 40 বার চাবুকের বাড়ি মারো। কিন্তু তখনই সেখানে দাদিমা চলে আসে, এবং হেনরি ও ওয়াং তার কাছে অ্যাঞ্জেলার নামে নালিশ করতে শুরু করে দেয়। কিন্তু দাদিমা সেই সব কথায় কান দেন না। তিনি বলেন যে হেনরি, তুমি কি এই নোটটা অ্যাঞ্জেলাকে পাঠিয়েছিলে? হেনরি বলে যে হ্যাঁ, কিন্তু আমি তো শুধু চিঠিগুলো ওকে ফেরত দেওয়ার জন্য ডেকেছিলাম, কারণ ওর সাথে আমার বাবার বিয়ে হয়েছে, আমি চাই না আমাদের আর কোনো সম্পর্ক থাকুক। অ্যাঞ্জেলা বলে যে যদি তাই হয় তাহলে আমার ঘরে না এলে সবাই জেনে যাবে, এই কথার মানে কি? ওয়াং দাদিকে বলে যে মা, আপনি তো জানেনই অ্যাঞ্জেলা কেমন অবসেসড ছিল হেনরির প্রতি। হেনরি বলে যে হ্যাঁ দাদিমা, ও আমাকে সিডিউস করার চেষ্টা করেছে, আমি না করাতে আমার পুরুষাঙ্গে কামড়ে দিয়েছে।
অ্যাঞ্জেলা বলে যে আমি কখনোই এইসব অসভ্যতা করিনি। হেনরি আমাকে নোংরা নোংরা প্রস্তাব দিয়েছে, তাই আমি প্যানিক করে বাক্সটা ওর দিকে ছুঁড়ে দিয়েছিলাম। হেনরি বলে ওঠে মিথ্যাবাদী, এবং তখনই সেখানে জর্জ আসে এবং বলে যে ঠিক আছে, তাহলে ডক্টর ডাকা হোক, তাহলেই বোঝা যাবে যে সত্যিটা কি। হেনরি এবং ওয়াং বলে ওঠে যে তোমার ছেলের থেকে একটা বাইরের লোকের কথা তোমার বেশি বিশ্বাস। জর্জ বলে যে আসলে গল্পটা এতটাই অবিশ্বাস্যকর যে আমি তোমাদের কথা বিশ্বাস করতে পারছি না। দাদিমাও বলে যে জর্জ ঠিকই বলেছে, এখনই একজন ডাক্তার ডাকা হোক এবং হেনরির পরীক্ষা করা হোক। এবার ডাক্তার পরীক্ষা করে বলেন যে হেনরির শরীরে কোনো কামড়ের দাগ নেই, অর্থাৎ হেনরি মিথ্যে কথা বলছে। ওয়াং চেঁচিয়ে ওঠে যে কামড়ের দাগ নেই তো কি হয়েছে, তুমি ওর ঘরেই বা কেন এসেছিলে ওকে সিরিয়াস করতে? সবাই জানে তুমি ওর জন্য পাগল ছিলে। লোকজন কত সমালোচনা করবে জানো, আমাদের পরিবারের কত বদনাম হবে তোমার জন্য। জর্জ বলে যে আমাদের পরিবারের ঐতিহ্য আমি, আমার বাবা, আমার ঠাকুরদা, আমরা যুদ্ধে দেশের জন্য লড়ে বানিয়েছি, সেটা কোনো সমালোচনায় নষ্ট হবে না। অ্যাঞ্জেলা আমার স্ত্রী, ও এর আগে কি চিঠি লিখেছে সেগুলোর কোনো গুরুত্ব আমার কাছে নেই। মিয়া, এক্ষুনি সব চিঠি জ্বালিয়ে দাও। আর হেনরি, গতকাল আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম যাতে তুমি বড়দের সম্মান করতে শেখো, কিন্তু তোমার তো এখনো শিক্ষা হয়নি। গার্ড, ওকে আরো 10 বার বেত্রাঘাত করো। এবং গার্ডরা হেনরিকে ধরে নিয়ে যায়। এই সমস্যার সমাধান করে জর্জ আবারও তার কাজে বেরিয়ে যায়। মিয়া বলে যে সত্যি লর্ডশিপের মতো মানুষ হয় না, ওই হেনরির থেকে 100 গুণে ভালো। আমি খবর পেয়েছি উনি যখনই এখানে ঝামেলার খবর শুনেছেন উনি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছেন। অ্যাঞ্জেলাও মনে মনে বেশ খুশি হয়, কিন্তু সে তো জানতো যে জর্জ বেশি দিন বাঁচবে না। অন্যদিকে আমরা হেনরিকে দেখতে পাই। দাসীরা তার ক্ষতর পরিচর্যা করছিল এবং সে খুব চেঁচাচ্ছিল। হেনরি বলে যে এই অ্যাঞ্জেলাকে আমি বাঁচতে দেব না। কিন্তু তখনই ওয়াং বলে ওঠে যে না, অ্যাঞ্জেলাকে এখনই কিছু করা যাবে না, এবং সে হেনরিকে একটি আমন্ত্রণপত্র দেখায়। রাজ্যের রাজকুমার একটি কবিতা লেখার প্রতিযোগিতার আয়োজন করেছেন, এবং অ্যাঞ্জেলা আসলে খুবই ভালো কবিতা লিখতে পারত। তাই এই শয়তান মা বেটা ঠিক করে যে তারা অ্যাঞ্জেলাকে ব্যবহার করে এই প্রতিযোগিতায় ভালো করবে এবং রাজকুমারের মন জিতবে। হেনরি বলে কিন্তু আজ ও আমার সাথে যা করলো তারপর কি ওরা আমাকে সাহায্য করবে? ওয়াং বলে যে আরে ভয় পাওয়ার কিছু নেই, আসলে ও তোমার উপর রেগে আছে তাই এমন করেছে। ওকে একটু ভালোবাসা, একটু নমনীয়তা দেখালেই ও আমারও গলে যাবে। হেনরি বলে যে ঠিক বলেছ, আমি আমার এই হ্যান্ডসাম লুকস দিয়েই যে কোনো মেয়েকে পটিয়ে ফেলতে পারবো, কিন্তু আমার ডায়নার জন্য একটু খারাপ লাগছে। ওয়াং বলে যে খারাপ লাগার কি আছে, তুমি যখন রাজকুমারের ক্লোজ হয়ে যাবে তখন যে কোনো মেয়েকেই পটিয়ে ফেলতে পারবে। অন্যদিকে আমরা অ্যাঞ্জেলাকে দেখতে পাই, যে কিনা তার শাস্তি মোতাবেক 50 বার পারিবারিক নিয়মগুলি লিখছিল। তখনই জর্জ সেখানে আসে এবং বলে যে লেখা হয়ে গেছে। অ্যাঞ্জেলা বলে যে আর 8 বার বাকি আছে। জর্জ বলে যে ঠিক আছে, এসো আমি তোমাকে সাহায্য করি। অ্যাঞ্জেলা বলে কিন্তু সেটা তো চিটিং করা হবে। জর্জ বলে যে চিটিং হতো যদি অন্য কাউকে দেখানোর জন্য হতো, কিন্তু এটা তো আমারই দেখার জন্য। এবং তাদের এই রোমান্টিক দৃশ্য লুকিয়ে লুকিয়ে মিয়া আর চিরু দেখছিল। তখনই মিয়ার পেট খিদে ডেকে ওঠে এবং চিরু তাকে একটা বান দেয়। মানে তাদের মধ্যেও একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছিল। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে হেনরি অ্যাঞ্জেলার জন্য অনেক উপহার পাঠিয়েছিল। তার দাসী বলে যে হেনরি আপনার কাছে ক্ষমা চায় বিয়ের দিন পালানোর জন্য, তাই জন্যই এই উপহার পাঠিয়েছে। অ্যাঞ্জেলা বলে যে শুধু পালানোর জন্য? দাসী বলে যে তাছাড়াও মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, আপনাকে অপমান করার জন্য, এই সবের জন্যই উনি ক্ষমা চান। অ্যাঞ্জেলা বলে যে ও যদি সত্যি এতই দুঃখিত তাহলে নিজে ক্ষমা চাইতে এলো না কেন, দাসীকে পাঠিয়ে ক্ষমা চাওয়ার কি মানে? হেনরির দাসী মনে মনে ভাবে যে অ্যাঞ্জেলা কি ভাবছে, হেনরি এখন ওর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে, গাধা কোথাকার। কিন্তু সে মুখে বলে যে আসলে কালকের শাস্তির পর উনি খুবই ব্যথায় আছেন, তাই উনি আসতে পারেননি, উনি প্রচন্ড ক্ষমাপ্রার্থী। অ্যাঞ্জেলা তো মনে মনে জানতোই যে কেন এইসব হেনরি করছে, কারণ সে জানতো যে রাজকুমার কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছে, এবং সে এটাও জানতো যে তাকে হেনরির দরকার, তাই জন্যই এই সমস্ত তেল দেওয়া চলছে। অ্যাঞ্জেলা বলে যে ক্ষমা প্রার্থী নাকি রাজকুমারের আয়োজিত প্রতিযোগিতায় আমাকে দরকার, তাই জন্য এইসব আয়োজন। দাসী তখনই বলে ওঠে যে না না, একদমই তা না। অ্যাঞ্জেলা বলে যে ঠিক আছে,
আমি ওদের অ্যাপোলজি অ্যাকসেপ্ট করব, কিন্তু তার জন্য আমার 10,000 টাকা চাই, না হলে আমার সাহায্য পাওয়ার কথা ভুলে যাও। আর একটা কথা, হেনরি কি সত্যিই খুবই ব্যথা পেয়েছে? দাসীটি বলে যে আমি জানতাম আপনি এখনো ওর ব্যাপারে কেয়ার করেন, উনি আপনার কথা শুনলে খুবই খুশি হবে। এবার হেনরি দাসীর থেকে শোনে যে অ্যাঞ্জেলা 10,000 টাকা চেয়েছে। হেনরি তো অবাক হয়ে যায় যে এত টাকা। ওয়াং বলে যে ওটা কোনো ব্যাপারই না, একবার রাজকুমারের কাছের লোক হয়ে উঠলে ওই টাকা আর কিছুই না। ফলে সেই দিনই তারা অ্যাঞ্জেলাকে 10,000 টাকা পাঠায়, নিয়ে বলে যে আপনি কি সত্যিই হেনরির সাথে আবারও মিটমাট করে নেবেন? অ্যাঞ্জেলা বলে যে মিয়া, মানুষকে শাস্তি দেওয়ার ভালো উপায় কি জানো? আগে তাকে ওপরে উঠাতে হয়, তারপর ওপর থেকে তাকে ছুঁড়ে ফেলতে হয়, তাহলে ব্যথাটা বেশি লাগে। এবার আমরা প্রতিযোগিতার দিনের দৃশ্য দেখতে পাই। হেনরি প্রাসাদের কাছেই একটি স্টোর রুমে অ্যাঞ্জেলার বসার ব্যবস্থা করে। তার দাসীটি বলে যে প্রিন্স কবিতা লেখার টপিক দিলেই সেটা নিয়ে আমি তোমার কাছে আসব, তুমি লিখে দিলে ওটা আবার হেনরিকে দিয়ে আসবো। অ্যাঞ্জেলা মনে মনে ভাবে যে আগের বারও আমি হেনরিকে একইভাবে সাহায্য করেছিলাম, কিন্তু এইবার দেখা যাক কি হয়। এবার আমরা রাজমহলের দৃশ্য দেখতে পাই। রাজকুমার বলে যে আগে আমি সবাইকে একটা নির্দিষ্ট টপিকে কবিতা লিখতে বলতাম, কিন্তু এইবারের প্রতিযোগিতা একটু আলাদা। এবং তিনি তার কর্মচারীকে একটি কবিতা আনতে বলেন, যেটা কিনা ইংলিশে লেখা ছিল। রাজকুমার বলে যে আজ আমরা এই কবিতা থেকে ইন্সপায়ার হয়ে এর সারমর্মটা লিখব, অর্থাৎ কবিতাটা ট্রান্সলেট করব। এবার অর্ধেক লোক তো ইংলিশ বুঝতেই পারতো না, কিন্তু হেনরির মনে পড়ে যে অ্যাঞ্জেলা ঠাকুরদা বিদেশ নীতি বিভাগে কাজ করত, উনি অ্যাঞ্জেলাকে ইংলিশ শিখিয়েছিলেন। তাই হেনরি উঠে বলে যে রাজকুমার, আমি ট্রাই করব। সঙ্গে সঙ্গে হেনরির দাসী ছুটে গিয়ে অ্যাঞ্জেলাকে বলে যে রাজকুমার তো বিদেশি কবিতা দিয়েছেন, কিন্তু আমি তো ইংরেজি জানি না, আমি যা দেখেছি সেটাই লেখার চেষ্টা করছি। এবার তার শুধুমাত্র লেখাটা দেখে যেরকম যেরকম মনে ছিল সে সেই রকম ভাবেই লিখে দেয়, এবং অ্যাঞ্জেলা সেইটুকু দেখেই বুঝতে পারে এটা কোন কবিতা, এবং সে সেই কবিতা অনুবাদ করে দেয়। দাসী সঙ্গে সঙ্গে তা হেনরির কাছে নিয়ে যায়, এবং হেনরি তার রাজকুমারকে দেখিয়ে বলে যে রাজকুমার, এটা কোনো বিদেশি কবিতা না, এটা তো একটা অতি পুরানো চাইনিজ কবিতারই ট্রান্সলেশন। রাজকুমার বেশ খুশি হন এবং হেনরির প্রশংসা করে। হেনরি মনে মনে ভাবে যে যাক, কোনো কাজে তো এসেছে অ্যাঞ্জেলা। তখনই অপর একজন উঠে বলে যে রাজকুমার, এটা ঠিক না, আমাদের মধ্যে কেবলমাত্র হেনরি এই বিদেশি ভাষা জানে, তাহলে আমরা কিভাবে ওর সাথে কম্পিট করব? রাজকুমার বলে যে চিন্তার কিছু নেই, এটা শুধুমাত্র একটা মজা ছিল, এবার আসল প্রতিযোগিতা শুরু হবে। আমি তোমাদের একটা করে লাইন দেব, সেটা মিলিয়ে তোমাদের পরের লাইন লিখতে হবে, এবং এইভাবেই প্রতিযোগিতা শুরু হয়। রাজকুমার এক লাইন বলেন, সেটা হেনরির দাসী সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাঞ্জেলাকে বলে। অ্যাঞ্জেলা পরের লাইন লিখে দেয় এবং দাসী সেটা গিয়ে হেনরিকে দেয়। হেনরি সেই লেখা দেখেই মহারাজের প্রশংসা করাতে থাকে, কারণ তার লাইনগুলি সবার থেকেই বেশ ভালো হচ্ছিল। এইভাবেই প্রতিযোগিতা চলতে থাকে এবং প্রত্যেকবারই হেনরির লাইনগুলি সবচেয়ে সেরা হয়, যেগুলো কিনা আসলে অ্যাঞ্জেলাই লিখে দিচ্ছিল। রাজকুমার এবার তাদের একটা টপিক দেন এবং বলেন যে ফুল নিয়ে একটা কবিতা লেখো। অ্যাঞ্জেলা তা লিখে দেয়, কিন্তু এই কবিতাটি তার নিজের লেখা ছিল না। অ্যাঞ্জেলা ভাবে যে হেনরি, তুমি তো স্কুলের গণ্ডিও পার করতে পারোনি, তুমি কিভাবে জানবে যে এটা একটা বিখ্যাত কবিতা? এবং সেই কবিতা হেনরি সভাতে পড়ার সাথে সাথেই সবাই হাসতে শুরু করেন। মহারাজ বলেন যে হেনরি, তুমি এটা নিজে লিখেছো তো? হেনরি বলে যে হ্যাঁ মহারাজ, আমি নিজে এটা লিখেছি। বাকিরা বলে যে বাবা, যে ইংরাজি ভাষা জানে সব রাউন্ডে কিনা যে প্রথম হলো, সে জানে না যে এটা একটা বিখ্যাত কবির লেখা কবিতা, নিশ্চয়ই ও চিটিং করে জিতেছে। রাজকুমার বলে যে হেনরি, সত্যি করে বলো এখানে কি হচ্ছে, আগের কবিতাগুলো কি আদেও তোমার লেখা ছিল? হেনরি বলে যে হ্যাঁ রাজকুমার, ওগুলো সত্যিই আমার লেখা। রাজকুমার বলে যে ঠিক আছে, এক্ষুনি অন্য একটা ইংরাজি ভাষার কবিতা নিয়ে আসা হোক, তাহলেই বোঝা যাবে যে তোমার দৌড় কতটা, তুমি জানো কি না জানো। এবার তিনি হেনরিকে একটি কবিতা দেন। রাজকুমার বলেন যে পড়ো। এবার হেনরি তো অবভিয়াসলি ইংরেজি জানতো না, সে আমদা আমদা করতে থাকে, এবং তখনই সেখানে অ্যাঞ্জেলা আসে। অ্যাঞ্জেলা বলে যে আমি বুঝি এই ভাষা। এবার ইংরেজি কবিতাটি অ্যাঞ্জেলাকে দেখানো হয় এবং সে সহজেই তার মানে বলতে পারে। রাজকুমার বলে যে সে তো বুঝলাম, কিন্তু তুমি এখানে কি করছো? অ্যাঞ্জেলা তক্ষুনি বসে পড়ে এবং ক্ষমা চেয়ে বলে যে রাজকুমার, আমাকে এখানে হেনরি জোর করে নিয়ে এসেছে, ওকে সাহায্য করতে বাধ্য করছে। হেনরি বলে যে তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ।
অ্যাঞ্জেলা বলে যে মহারাজ, আমি ওকে চিরকুটে কবিতাগুলো লিখে দিয়েছি, সেগুলো নিশ্চয়ই ওর জামা কাপড়ের মধ্যেই থাকবে। হেনরি তখনই উঠে দাঁড়িয়ে চেঁচাতে থাকে যে রাজকুমারও মিথ্যা বলছে, এবং তখনই তার জামার হাতা থেকে সব চিরকুটগুলি পড়ে যায়। রাজকুমার সেটা দেখেই বুঝতে পারেন যে হেনরি এতক্ষণ চিটিং করছিল। হেনরিও বুঝতে পারে যে সে এবার ধরা পড়ে গেছে। হেনরি বলে, রাজকুমার, আমি ওকে এখানে আসার কথা বলিনি, ও নিজে থেকেই আমাকে সাহায্য করতে এসেছে, আমার দাসীও সাক্ষী দিতে পারবে। সঙ্গে সঙ্গে হেনরির দাসীটি এসে বলে যে হ্যাঁ মহারাজ, ও মিথ্যে কথা বলছে, অ্যাঞ্জেলাই ওকে ফাঁসিয়েছে। অ্যাঞ্জেলা বলে যে মহারাজ, সত্যি কথা হলো আমি সত্যিই হেনরিকে একসময় বিশেষ ভাবতাম, কিন্তু সেই সব ভ্রান্ত ধারণা আমার বিয়ের দিনই ভেঙে গেছিল। কিছুদিন আগে হেনরি আমাকে ভয় দেখায় যে আমি ওকে সাহায্য না করলে ও আমাদের ব্যক্তিগত চিঠিগুলি ফাঁস করে দেবে, এবং তখনই অ্যাঞ্জেলা রাজকুমারকে সেই চিঠিটা দেখায়। অ্যাঞ্জেলা বলে যে রাজকুমার, এই চিঠিটাই ওর ব্ল্যাকমেলের প্রমাণ, আপনি চাইলে ওর হাতের লেখার সাথে মিলিয়ে দেখতে পারেন। অ্যাঞ্জেলা বলে যে রাজকুমার, প্রত্যেক মেয়ের কাছেই তার সম্মান সবচেয়ে দামি, যদিও আমি সম্পর্কে ওর মাতৃস্থানীয়, তবুও আমিও তো অল্প বয়সী, নিজের সম্মান নিয়ে খেলতে আমি ভয় পেয়েছিলাম, তাই এই জঘন্য কাজে আমাকে রাজি হতে হয়েছে। রাজকুমার বলেন যে হেনরি, তোমার সাহস হয় কি করে, একজন মহিলার সম্মান নিয়ে তুমি খেলা করেছো? এবং রাজকুমার হেনরিকে 30টি চাবুকের বাড়ি দণ্ড হিসেবে প্রদান করেন। রাজকুমার অ্যাঞ্জেলাকে বলেন যে যদিও তুমি তেমন কোনো অপরাধ করনি, তবুও তুমি হেনরির চক্রান্ত জেনেও তাকে সাহায্য করেছো, তাই তোমাকেও কিন্তু শাস্তি পেতে হবে। অ্যাঞ্জেলা বলে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। এবং তখনই সেখানে জর্জ আসে এবং বলে যে রাজকুমার, আমার স্ত্রীর শাস্তিগুলি আপনি আমাকে দিন, একজন স্বামী কখনোই তার চোখের সামনে তার স্ত্রীকে শাস্তি পেতে দেখতে পারে না। রাজকুমার তা মেনে নেন এবং অ্যাঞ্জেলার ভাগের চাবুকের বাড়িগুলি জর্জকে সহ্য করতে হয়। সেখানে যারা ছিল প্রত্যেকেরই চোখে কষ্টে জল চলে আসে, এমনকি যে বাড়ি মারছিল সেও কষ্ট পায়। অ্যাঞ্জেলা বুঝতে পারে যে সত্যিকারের পুরুষ কেমন হয়। অন্যদিকে আমরা হেনরিকে দেখতে পাই, যে কিনা মার খেয়ে বাড়ি গিয়ে তার মায়ের কোলে শুয়ে কান্নাকাটি করছিল। হেনরি বলে যে মা, এই অ্যাঞ্জেলাটা কবে মরবে, আমি আর ওকে সহ্য করতে পারছি না। ওয়াং বলে যে চিন্তা করো না, ভাগ্য আমাদের সাথেই আছে। জর্জকে যে বিষটা দেওয়া হয় সেটা স্লো পয়জন, জর্জের আর বেশি দিন নেই। ভাগ্যিস ন্যানি কোয়ান আমাদের সাইডে আছে। আসলে প্রতিদিন জর্জের ওষুধে ন্যানি কোয়ান একটা বিষ মিশিয়ে দিত। এই বিষে তৎক্ষণাৎ মৃত্যু হয় না, কিন্তু ধীরে ধীরে স্লো পয়জনিং এর মাধ্যমে মৃত্যু নেমে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই যে জর্জের ক্ষততে অ্যাঞ্জেলা মলম লাগিয়ে দিচ্ছিল। তখনই জর্জ অ্যাঞ্জেলাকে দেখে এবং ভাবে যে অ্যাঞ্জেলা সত্যিই কত সুন্দরী, আমি আগে খেয়ালই করিনি। অ্যাঞ্জেলা জর্জের কাছে ক্ষমা চায় যে আমার ভুলের জন্যই আপনাকে শাস্তি পেতে হলো। জর্জ বলে যে এই কথা বলো না, আমি জানি তোমার পরিস্থিতিটা কি ছিল, তাই এই নিয়ে কথা বাড়ানোর কোনো দরকার নেই। কিন্তু তুমি আমার কাছে সাহায্যের জন্য কেন এলে না? তুমি কিসে ভয় পাচ্ছ আমাকে বলো। অ্যাঞ্জেলা ভাবে যে আগের জন্মে আমি তো আমার স্বামীকে বিশ্বাস করে আমার প্রাণ খুয়েছি, এবারেও কি করে একটা পুরুষের হাতে আমার সুরক্ষার দায়িত্ব তুলে দিই। কিন্তু জর্জ অ্যাঞ্জেলার হাত ধরে বলে যে তুমি যাই ভাবো না কেন, আমি তোমার স্বামী, তুমি কিন্তু একা নও। তখনই সেখানে চিরু আসে জর্জের প্রতিদিনের ওষুধ নিয়ে। কিন্তু সেই ওষুধ দেখেই অ্যাঞ্জেলা বলে যে দাঁড়াও, এই ওষুধ খাওয়ানো যাবে না। অ্যাঞ্জেলা সেই ওষুধে কিছু অন্যরকম গন্ধ পেয়েছিল। অ্যাঞ্জেলা জিজ্ঞাসা করে যে তুমি এই ওষুধ কতদিন ধরে খাচ্ছ, এবং চিরু জানায় যে 2 বছর আগে জর্জ যুদ্ধক্ষেত্রে গেছিল, মহারাজকে বাঁচাতে গিয়ে সেখানে সে আহত হয়, এবং তারপর থেকে সেই ওষুধ খাচ্ছে। অ্যাঞ্জেলা বলে যে তুমি কি জানো আমার মা কিভাবে মারা গেছিল? জর্জ বলে যে আমি যতদূর জানি উনি কোনো গুরুতর অসুস্থতার ফলে মারা গেছিলেন। অ্যাঞ্জেলা বলে যে ভুল, ওটা কেবলমাত্র একটা রটনা ছিল, আমার মা বিষক্রিয়ার ফলে মারা গেছিল। জর্জ অবাক হয়ে যায় যে বিষক্রিয়া। অ্যাঞ্জেলা বলে যে হ্যাঁ, আর তোমাকে যে ওষুধটা দেওয়া হয়েছে তাতেও ওই একই রকম গন্ধ আছে, যেটা কিনা আমার মা মারা যাওয়ার আগে আমি পেতাম। চিরু শুনকে বলে যে কিন্তু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, তাছাড়া রাজ চিকিৎসক এমন ওষুধ কেনই বা দেবেন? অ্যাঞ্জেলা বলে যে ছোট থেকেই আমার ঘ্রাণ শক্তি খুব ভালো, আমার মা এই বিষ প্রয়োগেই মারা গেছিল, আর তাই আমি এই গন্ধ কখনো ভুলবো না। যদি প্রেসক্রিপশনে কোনো ভুল না থাকে তাহলে নিশ্চয়ই ওষুধ বানানোর সময় কিছু গন্ডগোল করা হচ্ছে। অ্যাঞ্জেলা চিরুকে জিজ্ঞাসা করে যে তুমি ছাড়া কি কেউ এটার কাছাকাছি ছিল? চিরু বলে যে হ্যাঁ, ন্যানিক ওয়ান। তখনই জর্জ বলে যে কিন্তু উনি তো আমাদের অনেক বিশ্বস্ত আর পুরনো চাকর।
চিরু বলে যে কিন্তু আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো জর্জ এতদিন এই ওষুধ খাচ্ছে, ওনার দেহে তার প্রভাব কিভাবে কমানো যাবে? অ্যাঞ্জেলা তখনই একটি অ্যান্টিডোটের ফর্মুলা দেয় এবং বলে যে আমার মা অসুস্থ থাকাকালীন আমি আর মিয়া অনেক খুঁজে এই বিষের অ্যান্টিডোট বার করেছিলাম, কিন্তু আমার মাকে সেই প্রতিষেধক দেওয়ার আগেই তিনি মারা যান। মা মারা যাওয়ার আগে খালি একটা কথাই বলেছিল যে আমি মারা গেলে আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, তুমি সাবধানে থাকবে। এবার অ্যাঞ্জেলা সেই ফর্মুলা জর্জকে দেয়। জর্জ চিরুকে বলে যে ন্যানিক ওয়ানের ওপর নজর রাখতে, এবং তার কিছুদিনের মধ্যেই জর্জের জ্বর ন্যানি কুয়ানকে জর্জের ওষুধেই কিছু মেশাতে দেখে ফেলে। ন্যানি ওষুধের মধ্যে বিষ মিশিয়ে বিষের কাগজটা সেখানেই ফেলে দিয়ে গেছিল, যেটা কিনা চিরুর হাতে আসে। আসলে ন্যানিকে এই কাজগুলো ওয়াংই ঘুষ দিয়ে করাচ্ছিল। সেই ন্যানিকে বলে যে কিছুদিনের মধ্যেই জর্জ মারা যাবে এবং হেনরি হবে এই বাড়ির মালিক, তখন তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের। এবার অন্যদিকে চিরু জর্জকে এবং অ্যাঞ্জেলাকে গিয়ে সবটা জানায় যে ন্যানি কুয়ানি জর্জের ওষুধে কিছু মেশাচ্ছে, এবং সে বিশেষ সেই কাগজটাও অ্যাঞ্জেলাকে দেখায়। অ্যাঞ্জেলা সেটা শুঁকে বুঝতে পারে যে এটা সেই বিষ। চিরু এটাও বলে যে ন্যানি কুয়ান বিষ মেশানোর পরই ওয়াং এর সাথে দেখা করতে গেছে। অ্যাঞ্জেলা বলে যে আমার মা এবং জর্জ দুজনের উপরই একই বিষ প্রয়োগ করা হচ্ছে, আর এই দুই বাড়ির মধ্যে একজনই কমন মানুষ আছে, সেটা হলো ডায়না। তার মানে ডায়নার মা এবং আমার বাবা মিলেই আমার মাকে মেরেছিল, যার ফলে ডায়নার মা উপপত্নী থেকে স্ত্রী হতে পেরেছিল। তাই জন্যই আমার মা আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল যাতে আমি এই ঘটনা নিয়ে বেশি ঘাটাঘাটি না করি, কারণ করলে আমারও বিপদ হতে পারত। জর্জ বলে যে আমি ভাবিনি যে তোমার বাবা এমন করবে। চিরু বলে যে আমি এক্ষুনি ন্যানি কোয়ানকে ধরে জিজ্ঞাসাবাদ করব। অ্যাঞ্জেলা বলে যে কিন্তু না, তাতে ওরা আরো সতর্ক হয়ে যাবে। যদি ন্যানি বলে যে পুরো জিনিসটা উনি একা একা করেছেন, তখন কোনো প্রমাণই পাওয়া যাবে না। আমাদের এমন প্ল্যান করতে হবে যাতে সবাইকে প্রমাণ সমেত ধরা যায়, এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে দেয়। পরের দিন সকালে মিয়া এবং চিরু জর্জের ঘরের বাইরে হন্তদন্ত হয়ে বেরিয়ে বলে যে সবাই তাড়াতাড়ি এসো, জর্জ অজ্ঞান হয়ে গেছে। ওয়াং তো এই খবর পেয়ে খুব খুশি হয়, কারণ তার এত দিনের ইচ্ছা পূরণ হতে চলেছিল। ওয়াং এবং হেনরি তাড়াতাড়ি জর্জের ঘরের দিকে যায়। তখনই জর্জের ঘর থেকে যিনি ডাক্তার ছিলেন তিনি বেরিয়ে আসছিলেন। তিনি ওয়াংকে দেখে বলেন যে আমি খুবই দুঃখিত, জর্জকে আর বাঁচানো গেল না। ওয়াং আর হেনরি ভেতরে গিয়ে দেখে যে অ্যাঞ্জেলা, মিয়া, চিরু খুব কান্নাকাটি করছে। ওয়াং বলে যে অ্যাঞ্জেলা, এসব কি করে হলো? কিছুদিন আগে পর্যন্তও তো জর্জ ভালোই ছিল। চিরু বলে ওঠে যে এতে অ্যাঞ্জেলার কোনো দোষ নেই, জর্জের শরীর কিছুদিন ধরেই ভালো ছিল না। ডাক্তার দেখিয়েও কোনো ফল হচ্ছিল না, কারণ ডাক্তার এর কোনো কারণই ধরতে পারেনি। হঠাৎই সকাল থেকে ওনার খুব কাশি শুরু হয়, আর ডক্টর আসার আগেই সব শেষ। ওয়াং বলে যে এত তাড়াতাড়ি কেউ এভাবে মারা যায় না। হেনরি বলে যে আমার বাবাকে মার্ডার করা হয়েছে। আসলে জর্জের মৃত্যুর দায় তারা অ্যাঞ্জেলার উপরই চাপানোর চেষ্টা করছিল, মানে একই ঢিলে দুই পাখি। অ্যাঞ্জেলা বলে যে আপনারা কি বলতে চান, আমি জর্জের ক্ষতি করেছি? হেনরি বলে যে হ্যাঁ তুমি, তোমাকে বিয়ে করার আগে অবধি আমার বাবা ঠিকই ছিল। অ্যাঞ্জেলা বলে যে কিন্তু আমি আমার স্বামীকে কেন মারবো? তাছাড়া আমার কাছে প্রমাণ আছে যে তোমরাই তাকে মারার প্লট করেছিলে। এবং সে তখনই ওই বিষের কাগজটা দেখায় এবং বলে যে ন্যানি কিউয়ানকেও অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ও কিন্তু সব সত্যি কথা বলে দিয়েছে যে তোমরা মা বেটা মিলেই ওকে কাজে লাগিয়েছিলে। ওয়াং বলে যে তুমি কি ভাবছো, একটা চাকরের কথায় আমরা দোষী প্রমাণিত হব? অ্যাঞ্জেলা তখন বলে যে ঠিক আছে, তাহলে আমি অন্য আরেকজনকে নিয়ে আসছি, এবং সে ডায়নাকে নিয়ে আসে। ডায়নাকে তার সেনারা ধরে নিয়ে আসে। অ্যাঞ্জেলা বলে যে এখানে জর্জকে যে বিষটা দেওয়া হচ্ছিল সেটাই আমার মাকে দেওয়া হচ্ছিল। ডায়নাই তো তোমাদের সেই বিষ সাপ্লাই দিয়েছে, তাই না? এবার ডায়না এখানে এসে জানতে পারে যে জর্জ মারা গেছে। ডায়না বলে যে জর্জ মারা গেছে, হা হা হা, দারুণ খবর। এবার হেনরি হবে এই বাড়ির কর্তা, আর আমি হব ওর বউ। আরে তোমরা ভয় পাচ্ছ কেন? হেনরি বলে যে ঠিকই, আমাদের ভয় পাওয়ার কি আছে, আর আমরা আর অ্যাক্টিং বা কেন করব? অ্যাঞ্জেলা তুমি ঠিকই বলেছ, আমরাই ন্যানিক ওয়ানকে কাজে লাগিয়েছিলাম, জর্জের ওষুধে আমরাই বিষ মিশিয়েছিলাম, আর হ্যাঁ ডায়নাই সেই বিষ আমাকে দিয়েছিল। ডায়না বলে যে হ্যাঁ অ্যাঞ্জেলা, আমি তোমার মাকেও ওই একই বিষ দিয়েছিলাম, কারণ তোমার বাবা আমার মাকে বিয়ে করতে চেয়েছিল। অ্যাঞ্জেলা বলে যে বাহ, তোমাদের এত সাহস! মিনিস্টার, আপনি সব কথা শুনছেন তো?
এবং তখনই পর্দার আড়াল থেকে মিনিস্টার বেরিয়ে আসে এবং তার সৈন্যরাও চারদিক ঘিরে ধরে। মিনিস্টার বলে যে তোমরা একজনকে মার্ডার করেছো এবং একজনকে মার্ডারের প্ল্যান করেছো, তোমাদের এক্ষুনি অ্যারেস্ট করা হবে। হেনরি বলে যে আমি এই বাড়ির কর্তা, আমাকে অ্যারেস্ট করবে কার এত সাহস। তখনই জর্জ উঠে বলে যে তাই নাকি। হেনরি তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে যে তুমি এখনো বেঁচে। জর্জ বলে যে তোমাদের এত আদরে আমি রেখেছিলাম, তারপরেও তোমরা আমাকে মারার প্ল্যান করছিলে। ওয়াং তখনই চেঁচিয়ে ওঠে যে যুদ্ধে তুমি আর আমার স্বামী দুজনেই গেছিল, আমার স্বামী কেন মরল, তুমি কেন মরলে না, আমি তোমাকে ঘৃণা করি। মিনিস্টার জর্জকে জিজ্ঞাসা করে যে ওদের কি করা হবে, ওদেরকে অ্যারেস্ট করা হবে নাকি মেরে ফেলা হবে। জর্জ বলে যে ওরা আমার আত্মীয়, তাই ওদেরকে আমি মারবো না, ওদের ক্ষমতা সমস্ত কেড়ে নিয়ে গ্রামে পাঠানো হোক, যেখান থেকে ওরা কখনো আর এই শহরে ফিরে আসতে পারবে না। শাস্তি স্বরূপ ডায়না, অ্যাঞ্জেলার বাবা এবং তার উপপত্নীকে জেলে পাঠানো হয়, কারণ তারা সবাই মিলে অ্যাঞ্জেলার মাকে মেরে ফেলেছিল। ওদিকে ওয়াং এবং হেনরিকে তাদের সমস্ত ক্ষমতা থেকে নিষ্কাশন করে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তারা সেখান থেকে আর কখনো ফিরে আসতে না পারে। যদিও এই কাজটা করতে জর্জ খুবই কষ্ট পেয়েছিল, কারণ এরা প্রত্যেকেই তার আত্মীয় ছিল, কারণ হেনরি তো তার ছেলেরই সমান ছিল। অ্যাঞ্জেলা বুঝতে পারে যে আগের জন্মে যখন হেনরি তার সাথে এমন করেছিল তার কেমন লেগেছিল, তাই সে বুঝতে পারে যে জর্জের এখন কতটা কষ্ট হচ্ছে। সে জর্জের হাত ধরে বলে যে যাই হয়ে যাক না কেন আমি আপনার সাথে আছি। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। সেদিন হঠাৎই জর্জের খুবই গা গরম হয়েছিল এবং তার বুকের ধুকপুকানি অর্থাৎ হার্টবিট খুব ফাস্ট হয়ে গেছিল। ডক্টর তাকে চেক আপ করে বলেন যে খবরটা কিন্তু ভালোই, ভয় পাওয়ার কিছুই নেই। এতদিন ওই বিষ দেওয়া হচ্ছিল বলেই আপনি অক্ষম হয়ে পড়েছিলেন, কিন্তু এর অ্যান্টিডোট খাওয়ার পর আপনি একদম সুস্থ হয়ে গেছেন। এরপর আপনার ভালোবাসার রোম্যান্সের কোনো কমতি হবে না। আজকে রাত থেকেই আপনি সবকিছু আবার আগের মতো শুরু করে দিন। এবার আমরা দেখতে পাই সেই দিন রাতে প্রথমবারের মতো অ্যাঞ্জেলা এবং জর্জ মিলিত হয় এবং তাদের ভালোবাসার কোনো কমতি থাকে না। ওদিকে চিরু আর মিয়ার মধ্যেও বেশ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। 1 বছর পর অ্যাঞ্জেলার যমজ সন্তান হয়, একটি ছেলে এবং একটি মেয়ে, এবং তারা একসাথে সারা জীবন সুখে কাটায়। তো এইখানেই আমাদের গল্প শেষ হয়। আচ্ছা, তোমাদের কি মনে হয় মানুষটা যদি ভালো হয় তাহলে কি বয়সে বড় হওয়াটা সত্যিই ম্যাটার করে? সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক কোরিয়ান এবং চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।